দ্রাস এই পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গাগুলোর মধ্যে একটি। যেখানে টেম্পারেচার হতে পারে -60°C পর্যন্ত। আজকে আমরা কাশ্মীরের শ্রীনগর থেকে জজিলা পাস হয়ে যাব কার্গিলের সেই দ্রাস। হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্যান্টাস্টিক হেভি এনার্জি রাইড হাই টু উমলিংলা মিশনে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আছি শ্রীনগরে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আপনাদেরকে সোনমার্গ দেখানো এবং দ্রাস ভ্যালি দেখানো। আজকে শ্রীনগরে আছি। শ্রীনগর থেকে দ্রাস ভ্যালি যেতে প্রায় 5 ঘন্টার মতো সময় লাগবে। পথে আমরা জজিলা পাস পার হব, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3528 মিটার উপরে, বেশ উঁচু। চলেন রৌদ্রোজ্জ্বল এই ওয়েদারে আপনাদেরকে নিয়ে আমরা দ্রাসের উদ্দেশ্যে রওনা দিই। আজকে সেপ্টেম্বরের 23 তারিখ। আমরা শ্রীনগর এসছি সেপ্টেম্বরের 19 তারিখে। আমরা 4 দিন 5 দিন শ্রীনগরে বসে রইলাম কোনো কারণ ছাড়া। একটা কারণ আছে, সেটা হচ্ছে একটু আলসেমি করা। শ্রীনগরে আমরা যে হোটেলটায় ছিলাম ভাড়া ছিল খুব কম, 1500 রুপির মতো, 3 জন মানুষ। সারাদিন শুয়ে থাকি, বসে থাকি, সামনে ডাল লেক দেখি, বিকেলবেলা ডাল লেকের পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করি, দারুণ লাগে। কিন্তু বসে থাকলে তো হবে না, যেতে হবে বহু দূর। সামনে যে বিশাল পর্বতমালা দেখতে পাচ্ছেন, তার ওই পাশে আমরা যাব। শ্রীনগর থেকে উদ্দেশ্য দ্রাস, আগে বলেছি ডিস্টেন্স 150 কিলোমিটারের মতো, কিন্তু এই 150 কিলোমিটার যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। এর কারণ হচ্ছে এখন তো সমতল দিয়ে যাচ্ছি একটা ভ্যালির মতো। মূলত শ্রীনগর সম্পূর্ণ শহরটাই একটা ভ্যালির মতো। এই ভ্যালি থেকে উঠতে হবে ওই উপরের পাহাড়ে। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা সোনমার্গ যাব। আসলে আমরা সোনমার্গের উপর দিয়ে যাব, সোনমার্গে আজকে দাঁড়াবো না। আমার অভিজ্ঞতা বলে কাশ্মীরের কোনো একটা জায়গায় গেলে কয়েকটা দিন সময় নিয়ে গেলে সে জায়গাটা দেখা হয়। আদারওয়াইজ মুখে বলা যাবে, ক্রেডিট নেওয়া যাবে, হ্যাঁ আমি অমুক জায়গায় গিয়েছিলাম, আদতে আসলে যাওয়া হয় না। আমি লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গুলমার্গ গিয়েছি, গুলমার্গের ভিডিও করা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় আমি নিজে গুলমার্গ দেখতে পারিনি। হয়তো 2 দিন থাকতে পারলে গুলমার্গটা ভালোভাবে আমি দেখতে পারতাম। কাশ্মীর খুব বিপজ্জনক জায়গা, কারণ গুলমার্গের সবুজ সৌন্দর্য দেখেছি, সাদা সৌন্দর্য মানে বরফে ঢাকা গুলমার্গ তো দেখিনি, সেটা আবার আরেক সুন্দর জিনিস। তো কাশ্মীরে বারবার আসতে হবে, কাশ্মীরকে দেখতে হলে, বুঝতে হলে। আমরা খুব আস্তে আস্তে উপরের দিকে উঠছি। খুব আস্তে আস্তে ওঠার কারণ হচ্ছে আমরা আসলে পাহাড়ের 2 পাশে পাহাড়, মাঝখান দিয়ে একটা খাড়ি, সেদিক দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এখন টপ হচ্ছে জজিলা পাস। আমাদের ডান পাশ দিয়ে একটা নদী চলে গেছে, নদীটার নাম হলো সিন্ধ রিভার। দারুণ সুন্দর একটা নদী। শুধু রাস্তা দেখলে হবে, চলেন আমরা মোটরসাইকেলটা রেখে একটু নদীটা দেখে আসি। Easy come and easy go. You're an unfading star, a gentle love, the kind that lifts you up, no matter how far apart. I guess you could call it chance, but we know it's more than that. It's like we've always known, been set in stone, unbreakable. It's like I've always dreamed, true harmony, unmistakable.
each night will keep burning bright. I'm so lucky to be loved by you. And come the storms, whether short or long, well, I'll still be right where you are. I guess you could call it chance, but we know it's more than that. It's like we've always known, been set in stone, unbreakable. It's like I've always dreamed, true harmony, unmistakable, সূর্যটা হেলে পড়েছে, দারুণ লাগছে চারপাশ, আকাশটা রঙিন হয়ে গেছে, সাথে সাদা পাহাড়, কম্বিনেশনটা দারুণ। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন গোয়াইল্ডের প্রায় প্রতিটা ভিডিওতেই সন্ধ্যার কোনো একটা ভিডিও থাকবেই। আসলে এই সময়টা দারুণ সুন্দর। যারা ছবি তোলে খুব ভালো এবং ভিডিও করে তারা জানে এই সময়টাকে, এবং খুব ভোরবেলার সময়টাকে বলে গোল্ডেন আওয়ার। একদম চারপাশটা গোল্ডেন গোল্ডেন একটা ব্যাপার হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে আকাশটা দেখি, সূর্যাস্তটা দেখি, কিন্তু আর দাঁড়ানো যাবে না। দুই জায়গায় দাঁড়িয়েছিলাম। আমাদের একটা কমন সমস্যা হচ্ছে, আমরা যদি কোথাও দাঁড়াই তাহলে 1 ঘন্টা নাই। যেখানে মানুষ হয়তো 5-10 মিনিট দাঁড়ায়, কয়েকটা ছবি তুলে একটু গল্প সল্প করে চলে যায়, আমরা কোথাও দাঁড়ালে 1 ঘন্টা মিনিমাম। তো শ্রীনগর থেকে দ্রাসের ডিস্টেন্স সময়ের হিসাবে 5 ঘন্টা। আমরা মেন্টাল প্রিপারেশন নিয়ে রেখেছি যে আমাদের 7-8 ঘন্টা মিনিমাম লেগে যাবে। অবশেষে আমরা জজিলা টপ চলে আসছি। ওই যে দূরে ছোট ছোট দোকান দেখা যাচ্ছে। জজিলা টপ সমুদ্রপৃষ্ঠ থেকে 3528 মিটার, বেশ উঁচুতে। বেশ উঁচুতে আসার দেখেছেন দূরে একটা পাহাড়ের মাথায় কি সুন্দর মেঘেরা একদম ঢেকে আছে, দারুণ। যাক, আমি খুব তাড়াহুড়া করে এসেছি। আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো সন্ধ্যার আগে জজিলা টপ পৌঁছাতে পারবো না, অবশেষে পেরেছি। কিন্তু যেটা ঘটনা ঘটে গেছে, প্রচণ্ড ঠান্ডায় শরীর কাঁপাকাঁপি লেগে গেছে। মানে ওনাদের দোকানে যেতে বলছে। যাই হোক, আমি এই দোকানে দাঁড়াবো না। ওই যে দূরে একটা দোকানে একটু আগুন জ্বলছে, যে ঠান্ডা, আমার এখন মন চাচ্ছে আমি আগুনে ঝাঁপ দিই। যদিও চমৎকার সুন্দর চারপাশ, কিন্তু এই আগুনের পাশে বসে থাকার চাইতে আনন্দের এখন আর কিছু নাই। এখানে আমাদের লাস্ট ব্রেক আজকের। সন্ধ্যা 6টার মতো বাজে, সূর্য ডুবে গেছে, হালকা অন্ধকার, পিছনে স্নো ক্যাপড মাউন্টেন। আমার ধারণা এখন প্রায় 10-11 ডিগ্রি সেলসিয়াস, শীতে খুব কাবু হয়ে গেছে। এখানে আগুন পোহানোর একটা ব্যবস্থা, সেই জন্যই এই জায়গাটায় একটু দাঁড়ালাম। আমরা আছি জজিলা পাসের টপে, হাইট হচ্ছে 3528 মিটার, প্রায় 10,000 ফিটের কাছাকাছি, খুবই হতে পারে, এক্সাক্ট খেয়াল নাই। তো একটু এসে ক্লান্তি ভাবটা কীভাবে কাটাবো সেটা অনেকক্ষণ ভাবছিলাম। চায়ের দোকান আছে, চা খাচ্ছি, এমন সময় আমার এক দাদার সাথে দেখা, যিনি সাইকেল নিয়ে কলকাতা থেকে লাদাখের উদ্দেশ্যে যাচ্ছে। দাদার সাথে কথা বললাম। উনি 77 দিন হয়েছে কলকাতা থেকে রওনা হয়েছে। দাদা এখন আমার ইন্সপিরেশন হয়ে গেছে। আমি মোটরসাইকেল নিয়ে কষ্ট হচ্ছে, দাদা সাইকেল নিয়ে আসছে। আপনার জার্নিটা একটুখানি করে যদি বলতেন। নমস্কার, আমার নাম রাজীব রয়। তো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, কলকাতার নদিয়া ডিস্ট্রিক্ট। তো আমার ধারণা রয়েছে আমি পুরো আমার ভারতবর্ষটা একবার সাইকেলে ভ্রমণ করব, তারপরে আউট অফ কান্ট্রি। তো আমি আজকে থেকে প্রায় বাড়ির বাইরে 77 দিন হয়ে যাচ্ছে আমার। তো আমার কাছে ক্যাম্পিং সব কিছু মানে জিনিসপত্র রয়েছে।
আমি যেখানে থাকি তোমার পেট্রোল পাম্প, গুরুদ্বার, আশ্রম, বাস স্ট্যান্ড সব আমি ক্যাম্পিং করে থাকি। তো আজকেও আমি এইখানে ক্যাম্পিং করবো, যে আমার সঙ্গে কথা বলেছি, চাইদোগঞ্জ জাঙ্গেলটা আমাকে জায়গা দিয়ে দিয়েছে, টাকা পয়সা কিচ্ছু নেবে না, তো জায়গা দিয়েছে। আজকে এইভাবে ক্যাম্পিং করবো আর এইভাবেই আমার দিন চলে, আমি খুব এনজয় করে থাকি। এখন দাদা আমার ইন্সপিরেশন হয়ে গেছে, আমার তো কত চিন্তা, কোথায় থাকবো, কি খাবো। আমার কিন্তু এসব কোনো চিন্তা নেই, আমি কোথায় থাকবো কি না থাকবো, আমি ঠিক জায়গা একটা ঠিক বের হয়ে যাবে আমার। চমৎকার দাদা, আমার পক্ষ থেকে আপনার তো অনেক এনার্জি দরকার, আমার কাছে আরো অনেক কিছু ছিল কিন্তু এখন সব ব্যাগ বের করা কঠিন। আপনার জন্য একটু এনার্জি দিবে আপনাকে, এটা আমাদের দেশের বিস্কিট, বাংলাদেশের। তাহলে ঠিক আছে, আমরা একটু দাদার সাথে গল্প সল্প করবো, একটুখানি আগুন পোহাবো, তারপরে আমরা যাব সেই ড্রাসের উদ্দেশ্যে। আজকে রাত হয়ে যাবে, কালকে সকালে হলেও এই ভিডিওতেই আপনাদেরকে ড্রাসের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। দাদার সাথে গল্প করে, আড্ডা দিয়ে এবং সবাই মিলে চা খেয়ে এবং আগুন পোহায়ে আমরা আবার রওনা হয়ে গেলাম। জজিলা টপ থেকে দ্রাসের ডিস্টেন্স কিন্তু খুব বেশি না, মাত্র 40 কিলোমিটার, যেতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে, কিন্তু আমরা একটু তাড়াহুড়া করেই বের হয়ে গেলাম, কারণ দ্রাসে আমরা যেখানে থাকবো আমরা একটা ফ্যামিলির সাথে থাকবো সেরকম কথা হয়েছে। সুতরাং একটা ফ্যামিলি বাসায় অনেক রাত করে যাওয়ার কোনো মানে হয় না, যত দ্রুত সম্ভব তত দ্রুতই যাওয়াটা শ্রেয় বলে মনে করছি। রাস্তা একটু ভাঙাচোরা এবং আমার মোটরসাইকেলের স্টক হেডলাইটটা একটু দুর্বল, সে কারণে কিছুটা স্লোই যেতে হচ্ছে। এই জজিলা পয়েন্ট থেকেই মূলত আমরা লাদাখে এন্ট্রি করলাম। এতদিন জজিলা পয়েন্টের এক পাশ কাশ্মীর আর এক পাশ লাদাখ। আজকে থেকে আপনারা লাদাখের সৌন্দর্য দেখবেন, সবুজ আস্তে আস্তে কমে যাবে, যত দিন যাবে শুধু রুক্ষতা। যাই হোক, সকালে আবার দেখা হচ্ছে দ্রাসে। গতকালকে আপনাদের কথা দিয়েছিলাম দ্রাস দেখাবো। দ্রাস পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গার মধ্যে একটা। আমরা গতকালকে রাতে যখন এসে পৌঁছেছি তখন -1 ডিগ্রি সেলসিয়াস ছিল। আমার ডান পাশে পাথরের পাহাড়, গতবার সবুজ ছিল, কিছুটা রুক্ষও ছিল, কিন্তু এখন একদম শুভ্রতায় মাখা, উপর দিয়ে সাদা মেঘনা সাদা বরফ, এবং এটা গত 3 দিনে এই বরফটা জমেছে, যত দিন যাবে তত বরফ জমবে। গতকালকে রাতে আমরা এই হোমস্টেটাই ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল বান্দরবনের গহীনে কোনো একটা পাড়ায় কোনো একটা ফ্যামিলির সাথে আছি, খুব আন্তরিক। চলেন আপনাদেরকে ওনাদের ঘরটা দেখাই। আমাদের যে ঘরটা ছিল সেটা একদম হসপস অবস্থা। তারপর একটুখানি আপনাদেরকে দেখাই। অনেক শীত, তীব্র শীতের কারণে ভয়ঙ্কর সব কম্বল নিয়ে আমরা ঘুমাইছিলাম, একদম ওলটপালট অবস্থা। আর এই হচ্ছে জানালা, জানালাটা সুন্দর পরিপাটি করে সাজানো, সবুজের কিছুটা জায়গা সবুজ এখান থেকে দেখা যায়। বাইরে তো রুক্ষতা, দূরে সাদা পাহাড়, অদ্ভুত লাগে। রাতের বেলা এখান থেকে বসে আমরা তারা দেখছিলাম, দারুণ দেখা যায়। পাশের রুমটা দেখাই। এটা হচ্ছে পাশের যে রুম, এটা মূলত ডাইনিং অ্যান্ড কিচেন
একসাথে। এখানে একটা অদ্ভুত মেকানিজম আছে, মেকানিজমটা আপনাদেরকে দেখাই। এবং এই সম্পূর্ণ এলাকার এটা হচ্ছে ডাইনিং, লিভিং রুমও বলতে পারেন, ডাইনিং তো অবশ্যই, সাথে কিচেনও। এইখানটায় প্রত্যেকটা এখানের এই দ্রাস থেকে কার্গিল পর্যন্ত প্রত্যেকটা বাড়িতেই গতবারও দেখেছি একটা শোকেস থাকে, এখানে সুন্দর করে সব বাসন কোসন সব সাজানো থাকে। আর এটা হচ্ছে কিচেন, এটা একটু আধুনিক কিচেন, এখানে ধোয়ার থালাবাটি ধোয়ার ব্যবস্থা এবং বাইরে থেকে গ্যাসের সিলিন্ডার এনে রান্না বান্না। এইটা হচ্ছে মূল চুলা, এখানে রান্না বান্না হয়। এটার ভিতর দিয়ে একটা পাইপ আছে, এই পাইপটা দিয়ে ধোয়া উপরে উঠে যায়। এবং এটা তো বড় করে বানানোর কারণ হলো এখানে ডিসেম্বরে প্রায় 8 ফিট পর্যন্ত বরফ পড়ে। সেই বরফের সময় ঘরটাকে গরম রাখার জন্য এটা ব্যবহার করা হয়, মানে চুলার হিটটা ও ধরে রাখে। এবং এখানে খাবার দাবারের আয়োজন, আমরা আজকে এখানে বসে খাওয়া দাওয়া করেছি এবং নিজের ফ্যামিলির মানুষের সাথে যেভাবে খাওয়া হয় সেভাবেই খাবার দাবার। এটাও একটা ক্যাবিনেট। এবং এই ঘরের উপরটা দেখবেন, এই ঘরে কিন্তু কোনো রড সিমেন্ট কিছুই না, সব হচ্ছে কাঠ, গাছের গুঁড়ি, উপরে কাঠ, এবং তার উপরে হচ্ছে মাটির একটা আস্তরণ, মানে মাটি দিয়ে পুরাটা ঢেকে দেওয়া ছাদে। এটা একটা রুম, এটা তো বললাম ডাইনিং অ্যান্ড কিচেন একসাথে। ওয়াশরুমটা দেখালাম না, এটা খুব পরিপাটি। আর এটা হচ্ছে ফ্যামিলির সবার থাকার জায়গা, এখানটায় খুব আরাম করে ঘুমানো যায়। আমরা দিনে বেশ কিছু সময় এখানে আড্ডা দিয়েছি, দারুণ একটা জায়গা। এবং পাশের ভিউটাও, এই জানালাটা আমি এখন মানে এদের গ্লাস ইউজ করার কারণটা হচ্ছে ঠান্ডাটা, গরমটা যাতে গ্রিন হাউসের মতো একটা ব্যাপার, মানে গরমটা যাতে ধরে রাখা যায়। বাইরেও খুব চমৎকার। আচ্ছা আও এদের, আর ও হচ্ছে নায়ক, সে ওর নাম হচ্ছে নাসির হোসেন। সে বড় হয়ে মাওলানা হবে, না মাওলানা হবে, কিন্তু সে ক্যামেরা খুব ভালো বোঝে, তার অনেক ছবি তোলা হয়েছে, আমি অনেকগুলো ছবি তুলে দিয়েছি ওর। আর এটা হচ্ছে এটা হচ্ছে যেহেতু শীতকাল, বাইরে উঠোনে বা আশেপাশে তো গৃহপালিত যে পশু সেগুলো রাখা যাবে না, ওদেরকে একদম নিজেদের কাছেই রাখা। চলেন আপনাদেরকে এই ফ্যামিলিতে হাজরা নামের একটা মেয়ে আছে, ওর সাথে অনেক গল্প সল্প হলো। ওর কণ্ঠে ছোট্ট একটা গান শুনতে শুনতে আপনাদেরকে দ্রাস ভ্যালিটা দেখাই। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিই, আপনারা উপভোগ করেন দ্রাস ভ্যালি।